হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটার প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 7 নম্বর স্কুল আছে কোনটা হাই স্কুল, এর 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 2 দাগ পর্যন্ত এবং পার্ট 2 ভিডিওতে 3 থেকে 8 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তো সেই ভিডিও তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 10-2 যদি x সমান log a টু দ্য বেস 2a, y সমান log 2a টু দ্য বেস 3a এবং z সমান log 3a টু দ্য বেস 4a হয়, তবে প্রমাণ করো xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু yz। x সমান log a টু দ্য বেস 2a, y সমান log 3a টু দ্য বেস y সমান log 2a টু দ্য বেস 3a ও z সমান log 3a টু দ্য বেস 4a। এটা আছে, তাহলে আমরা এখন বের করব xyz। xyz সমান log a টু দ্য বেস 2a ইন্টু log 2a টু দ্য বেস 3a ইন্টু log 3a টু দ্য বেস 4a। তাহলে এই জায়গাটা লিখতে পারি log a বাই log 2a, এখানে log 2a বাই log 3a, এখানে log 3a বাই log 4a। log 2a কেটে দিলাম, log 3a কেটে দিলাম, সমান log a বাই log 4a তাহলে xyz পেলাম। এবার xyz প্লাস 1 করব, প্লাস 1 সমান xyz এর মান এটা log a বাই log 4a, আর প্লাস 1 জায়গাতে আমরা লিখতে পারি log 4a টু দ্য বেস 4a। এখানেও 4a এখানেও 4a, দুই জায়গাতে সমান থাকলে তার মান 1 হয়। তাহলে এটা সমান পাচ্ছি log 4a আচ্ছা এখানে, আচ্ছা একটা আমি এভাবে লিখব না, এখানে প্লাস 1 লিখলাম, প্লাস 1। তাহলে এখানে নিচে 1 আছে, 1 এবং log 4a আছে, log 4a লসাগু, log 4a দিয়ে log 4a কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে log এ কি গুণ, তাহলে এটা হলো log a প্লাস এখানে 1/1 আছে, তাহলে 1 দিয়ে log 4a কে গুণ করলে log 4a হয়, ভাগ করলে log 4a হয়, log 4a দিয়ে 1 কে গুণ, তাহলে log 4a। তাহলে a এবং 4a যেহেতু যোগ আছে তাহলে গুণ করতে হবে, তাহলে log এটা হবে 4a স্কোয়ার, আর নিচে log 4a সমান এটা কি হলো, এটা হলো log 2a তার হোল স্কোয়ার, আর নিচে log 4a। তাহলে এখানে পাওয়ারে 2 আছে, 2টা আমরা প্রথমে লিখতে পারি 2 log 2a বাই log 4a সমান লিখতে পারি 2 log 2a বাই
লগ এ নিচে আছে লগ 4a। আচ্ছা, তাহলে এখানে লগ 3a লিখলাম, নিচেও উপরে যেমন নিচে যেমন লগ 3a লিখেছি, উপরে একটা লগ 3a লিখব, সমান প্রথমে 2 আছে। আচ্ছা, তাহলে এটা লগ 2a বাই লগ 3a, এটা অ্যাকচুয়ালি লগ 2a টু দ্য বেস 3a ইন্টু এটা হলো লগ 3a লগ 4a, তাহলে লগ 3a টু দ্য বেস 4a সমান 2 ইন্টু এই যে এটার মান কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই, এখানে 2a আর a এটার মান ওয়াই, তাহলে 2 ইন্টু ওয়াই, আর এটার মান এখানে 3a এখানে 4a, এখানে 3a এখানে 4a, এর মান অ্যাকচুয়ালি জেড, তাহলে এখানে লিখতে পারি জেড সমান 2yz। তাহলে পেলাম অতএব xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু 2yz। এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, 11তে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে। এটা 161 পৃষ্ঠা, তোমাদের অঙ্কের বইতে 161 পৃষ্ঠা, 6 দাগের অঙ্কটা এটা, এই 6 দাগের অঙ্কটা দেখো, সেম এটাই দিয়ে দিয়েছে। তো টেক্সট বুক সলিউশনের যে আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে এটা দেখে নেবে। এটা কোষে দেখি 11.1 বা পেজ নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা কিন্তু এই অঙ্কটা পাবে। তারপরে তোমার স্কুলের 100 জন বন্ধুর ওজনের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটাও তাই। এটা 168 পৃষ্ঠা, 15 নম্বর অঙ্কটা। এটা এখানে 168 পৃষ্ঠা 15 নম্বর অঙ্কটা, অর্থাৎ এটা এই অঙ্কটা। এর এখানে এই পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এখান থেকে এরকম বহুভুজ অঙ্কন করতে হবে। নেক্সট আছে প্রমাণ করো যে ত্রিভুজের কোণের অন্তর্দ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এটা 239 পৃষ্ঠা, 29 নম্বর উপপাদ্য, 239। এটা 29 নম্বর উপপাদ্য, ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক, ত্রিভুজের কোণের অন্তর্দ্বিখণ্ডক, হ্যাঁ এটাই 29 নম্বরটা। এটা বইতে করা আছে, সুতরাং তোমরা এটা বই থেকে করে নেবে। নেক্সট আছে প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা 190 পৃষ্ঠা, 26 নম্বর উপপাদ্য, অর্থাৎ এটা এই উপপাদ্যটা দিয়েছে। আর নেক্সট আছে ত্রিভুজ এবিসি এর 3টি মধ্যমা এডিবি এবং সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ত্রিভুজ জিবিসি সমান 1/3 এবিসি, ত্রিভুজ জিবিডি সমান 1/6 ত্রিভুজ এবিসি। এটা পাবে তুমি 245 পৃষ্ঠা, 8 নম্বর প্রয়োগ, 245 পৃষ্ঠা প্রয়োগ নম্বর 8। পৃষ্ঠা এই প্রয়োগ নম্বর 8 এটা। নেক্সট এবিসিডি ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদয় এবি
এই এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ইউএফ প্রমাণ করো ইএফ সমান্তরাল এবি এবং ইএফ ইজ ইকুয়াল টু 1/2 এবি প্লাস ডিসি। এটা 126 পৃষ্ঠা 5 নম্বর প্রয়োগটা। এখানে 126 পৃষ্ঠা প্রয়োগ নম্বর 5 এটা, তাহলে এটা বইতে করা আছে, সুতরাং এটা বই থেকে করে নেবে। ত্রিভুজ পিকিউআর এর কোণ পিকিউআর সমান 30 ডিগ্রি, কোণ পিআরকিউ সমান 75 ডিগ্রি এবং কিউআর সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজ পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে এখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। ত্রিভুজাকার ক্ষেত্রে দুটো কোণ দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকতে হবে। তো এখানে প্রথমে যে মাপগুলো দেওয়া আছে 8 সেন্টিমিটার বাহু, 30 ডিগ্রি কোণ এবং 75 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে সেগুলো আগে এখানে নিয়ে নেব। প্রথমে 8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিতে হবে। 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তারপরে 30 ডিগ্রি ও 75 ডিগ্রি মাপের দুটো কোণ আঁকতে হবে। এখানে 30 ডিগ্রি আঁকবো আর এখানে 75 ডিগ্রি আঁকবো। এটা 8 সেন্টিমিটার। আর এই যে বাহুটা হবে, এই বাহুর নাম কিউআর। আচ্ছা, তো পিকিউআর কোণ এটা 30 ডিগ্রি বলা আছে, তো এখানে প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নেব, নিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 30 ডিগ্রি কোণ পাবো। এখানে এটা যোগ করলে 60 ডিগ্রি, আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে সেটা হবে 30 ডিগ্রি। এটা পেলাম 30 ডিগ্রি কোণ। এরপরে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেব, সেখান থেকে 75 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি হলো এটা। এখান থেকে এ পর্যন্ত 60 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত 30 ডিগ্রি। 60 এবং 30 মিলে 90। তাহলে এই 30টাকে যদি দুভাগে ভাগ করি তাহলে 15 করে হবে। এদিকে 60 আর এখান থেকে 15 নিলাম, তাহলে হয়ে গেল 75 ডিগ্রি। তাহলে এই যে এই মাঝখানটাকে একে সমান দুভাগে ভাগ করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে। তো তার জন্য এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এখানে কম্পাস বসিয়ে আর একখানা বৃত্তচাপ আঁকলাম। এই ছেদবিন্দুর সাথে কৌণিক বিন্দু যোগ করব। এটা পি কিউ আর, আর এখানে যে 75 ডিগ্রি কোণ আছে এর নাম পি আর কিউ। পি আর কিউ। এরপরে ত্রিভুজটা আঁকতে হবে। তো মোটামুটি ত্রিভুজটা এরকম আঁকবো, পি কিউ আর। তাহলে কিউ আর বাহু এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে পি কিউ আর, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ। তারপরে পি আর কিউ, এটা এখানে হবে 75 ডিগ্রি কোণ। তো তাহলে কি করতে হবে, প্রথমে একটা 8 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের সরলরেখা নিয়ে নিতে হবে। এটা হলো 8 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরলরেখা। নাম দিলাম, নাম পি কিউ আর নাম দেব, কিউ এক্স নাম দিলাম। এখানে আর বিন্দু এখনো জানি না কোথায় হবে। তো আর বিন্দু পাওয়ার জন্য আমরা কিউ আর কম্পাস দিয়ে মাপ নেব, কিউ থেকে আর পর্যন্ত মাপ নিয়ে
কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে কিউএক্স থেকে কিউআর অংশ কেটে নিলাম, এর নাম দিতে হবে আর। এরপরে এখানে 30 ডিগ্রি কোণ আছে, এইখানে কোণটা 30 ডিগ্রি, তাহলে আমি কিউ বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকবো। তার জন্য এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নেব, কিউ এই কোণটা আঁকার সময় যে ব্যাসার্ধ নিয়েছিলাম, ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এখানে আর একখানা বৃত্তচাপ। তো কোণটা এঁকে কোণের বাহুটাকে একটু বেশি দূর বাড়িয়ে দেব। এরপরে এই আর বিন্দু আছে, আর বিন্দুতে এই 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এখানে এই বৃত্তচাপ নিয়ে নিলাম, তারপরে এইখান থেকে এই পর্যন্ত মাপ নিলাম, আচ্ছা এই সরলরেখাটিকে আরেকটু বাড়িয়ে দিই। এক্স এটা ছিল ওয়াই আর এটা জেড, পরস্পরকে যেখানে ছেদ করেছে এই বিন্দুটা পি। এখন এই পি কিউ আর ত্রিভুজ পেয়েছি, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাকে যেটা করতে হবে, কিউ আর এর সমান্তরাল করে পি বিন্দুতে একটা সরলরেখা আঁকতে হবে এবং কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যেটা এই সমান্তরাল সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকি, তার জন্য এই কোণের সমান করে এখানে একটা একান্তর কোণ আঁকবো। পি কিউ আর, এখানে এস, এখানে টি। এরপরে কিউআর কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। এস টি, এটা ইউ, এটা ভি, ইউভি নাম দিলাম এবং লম্ব সমদ্বিখণ্ডক এখানে নাম দিলাম এ। এরপরে এ বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত এই মাপ নিলাম, নিয়ে ইউ বিন্দুতে কম্পাস বসিয়ে ইউটি থেকে ইউবি অংশ কেটে নিলাম, এটা ইজ বি। এরপরে বি বিন্দুর সাথে আর বিন্দু যোগ করতে হবে। তাহলে পেয়ে গেলাম আয়তক্ষেত্র এ আর বি ইউ। তাহলে এখানে লিখব যে এখানে ত্রিভুজ পি কিউ আর সমান আয়তক্ষেত্র এ আর বি ইউ। পনেরো রেখে আছে এ বি ও সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3,4, -4,3 এবং 8, -6। ত্রিভুজ এবিসি এর
ক্ষেত্রফল ও এ বিন্দু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ও এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ছবি যদি আঁকি, আমরা ছবি দিয়ে প্রকাশ করতে চাই, এটা আছে 15-1। তাহলে ত্রিভুজটা এখানে প্রথমে এঁকে নিই। ত্রিভুজটা কিছুটা এরকম দেখতে, এ বি আর সি, যেখানে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -4,3 আর সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 8,-6। সি এর স্থানাঙ্ক 8,-6 আর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, এখানে ডি নাম দিলাম। তাহলে এডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বিভিন্ন উপায়ে বের করতে পারি। এখানে প্রথমত যে বইতে সূত্র দেওয়া আছে সেই সূত্র দিয়ে আমরা প্রথমে x1 x2 y1 y2 x3 y3 এই সূত্র দিয়ে বের করতে পারি, বা আমরা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করে নিয়ে এবি বিসি আর সিএ এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিয়েও কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে দুটো উপায় আছে। এখন যদি তোমরা ওই সূত্র ব্যবহার করতে চাও তাহলে সূত্র ব্যবহার করে করতে পারো, আর এবি বিসি সিএ এই তিনখানা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে s ইন্টু এস রুট অফ s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই সূত্র দিয়েও কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। তো আমি এখানে যেটা সূত্র দিয়ে বের করা সেই সূত্র দিয়ে বের করব। তো সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা আছে যে ক্ষেত্রফল সমান একের 2 মডিউলাস অফ x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা হচ্ছে ক্ষেত্রফল হবে, যেখানে এটা x1 y1 x2 y2 x3 y3। আমরা এখানে চাইলে ছোট করে লিখেও নিতে পারি x1 y1 x2 y2 x3 y3। তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেহেতু আমি বিন্দুগুলো এখানে ছবিতে লিখে নিয়েছি, আমি পুনরায় উপরে লিখছি না। তাহলে ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু, চাইলে সূত্রটা আরেকবার লিখি, y2 মাইনাস y3 x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 সমান 1/2 x1 এখানে 3 আছে, 3 দেব, y2 মাইনাস y3 3 মাইনাস 6, তাহলে 3 মাইনাস 6, তাহলে 3 প্লাস 6 হয়ে যাবে, মাইনাস x2, তাহলে x2 এখানে -4 আছে, -4 বসালাম, ইন্টু y1 মাইনাস y3, এটা 4 y1 y3 -6, তাহলে 4 মাইনাস 6 4 মাইনাস -6 4 মাইনাস -6, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস x3 আছে 8 ইন্টু y1 মাইনাস y2, এটা y1 আর y1 এটা y2, মানে 4 মাইনাস 3। তো এটা যত হবে এত বর্গ একক। একে 2 লিখলাম, মডিউলাস লিখলাম 3, এখানে ব্র্যাকেটে দেব 9, মাইনাসে প্লাস 4, এখানে 10 হলো, প্লাস 8 ইন্টু 4 মাইনাস 3 1 বর্গ একক সমান 1/2 3 নং 27
প্লাস 4 10 কি 40 প্লাস 8 1 কে 8 সমান 1 এর 2 27 40 এবং 8 যোগ করতে হবে। এটা হলো 3 7 আর এটা 6, তার সাথে 8 যোগ করতে হবে। 15 5 হাতে 1 75 সমান 75/2। এর মডিউলাসের অর্থ হলো মাঝখানে প্লাস থাকলেও মানটা প্লাসে হবে, মাইনাস থাকলেও মানটা প্লাসে হবে। দুই দিয়ে 75কে ভাগ করতে হবে, 3 2 6, 7 2 14, তাহলে এটা হচ্ছে 37.5 বর্গ একক। এটা পেলাম, তাহলে এটা পেলাম ক্ষেত্রফল। এখন আমরা এই যে ত্রিভুজটা আছে আমরা এখন এডি বের করতে হবে, অর্থাৎ উচ্চতা বের করতে হবে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অন্য উপায়ে বের করতে পারি, সেটা হলো 1 এর 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1 এর 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা জানা নেই, ভূমি আমরা বের করে নিতে পারবো, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে সেই 1 এর 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা এর মান কিন্তু 75/2 হওয়ার কথা, কারণ এটা ক্ষেত্রফল আছে। আবার আমরা 1 এর 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে যেটা বের করবো সেটাও ক্ষেত্রফল, সেখানে এডি থাকবে আর এদিকে আছে 75/2। তাহলে আমরা এডি এবং বিসি দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করে ফেলি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে প্রথমে বিসি এর মান বের করে নেব। তাহলে এখানে লিখব বিসি সমান ভূমি বিসি সমান রুট অফ x1 মাইনাস x2, এটা x1 এটা x2। এই বিসি এর মান বের করার ক্ষেত্রে এটাকে x1 ধরবো, এটাকে y1 ধরবো, এটাকে x2 ধরবো, এটাকে y2 ধরবো। তাহলে x1 মাইনাস x2 অর্থাৎ -4 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 3 মাইনাস -6, 3 মাইনাস -6 একক। তাহলে এটা হচ্ছে রুট 12 মাইনাস 12 তার স্কোয়ার প্লাস 3 6 9, 9 তার স্কোয়ার একক সমান 12 12 144 আর 9 9 81 একক। 144 আর 81, এটা 5, এটা 2, এটা 2, তাহলে 2 2 5 একক। তাহলে এটা সমান 15 একক। বিসি বাহুর দৈর্ঘ্য 15 একক বেরিয়েছে। আচ্ছা, তাহলে উচ্চতা এডি এর মান বের করতে হবে, উচ্চতা এডির মান বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান 1 এর 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান দেওয়া আছে 75/2 বা 1 এর 2 ইন্টু বিসি এর মান দেখো কত বেরিয়েছে 15 ইন্টু এডি সমান 75/2। যদি আচ্ছা যদি এখানে গুণ করে দিই তাহলে 15 এডি বাই 2 সমান 75/2 বা এখান থেকে পাই এডি সমান 75/2 আর এটা 15/2 ডান দিকে লিখলে 2/15, 5 15 এবং 75 সমান 5, অতএব এডি সমান 5 একক। তো এখানে দুখানা উত্তর চেয়েছে,
একটা উত্তর আছে এবিসি এর ক্ষেত্রফল কত, আর একটা উত্তর চেয়েছে এই বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল (37.5 বর্গ একক ও এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক। 15.2 দেখাও যে এ 1,1 এবং বি 2m স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার 1 মাইনাস এম তার হোল স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার বিন্দুদ্বয়ের দূরত্ব এম নিরপেক্ষ, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করলে সেই দূরত্বের মধ্যে কোনো এম থাকবে না, এটা আমাদের দেখাতে হবে। তাহলে বিন্দু দুটো দেওয়া আছে, আমরা লিখে নেব। 15.1 15.2 লিখব প্রদত্ত বিন্দু দুটি হলো এ আছে এ 1,1 আর বিতে আছে 2m স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার কমা দিয়ে 1 মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার, এই দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে এই বিন্দুর মধ্যে দূরত্ব, আমরা যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র জানি, সূত্র হচ্ছে √x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তো আমরা যদি x1 y1 এটাকে ধরি x1 y1 আর এখানে x2 y2 ধরি, তাহলে সূত্রটা হবে, আচ্ছা তাহলে সূত্রটা এবি সমান হবে √x1 অর্থাৎ 2m স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার মাইনাস 1 বলতে এখানে x2 তার হোল স্কোয়ার প্লাস এখানে এটা আছে 1 মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই। তাহলে এটা হলো y1 মাইনাস y2 মাইনাস 1 তার হোল স্কোয়ার একক। তাহলে এটা সরল করে আমাকে আলটিমেটলি এখান থেকে এম নিরপেক্ষ করতে হবে। তো তার জন্য এখানে কি করব, এখানে দেখো 1 প্লাস এম স্কোয়ার আছে, এর নিচে 1 আছে, 1 এবং 1 প্লাস এম স্কোয়ার এর লসাগু 1 প্লাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার দিয়ে 1 প্লাস এম স্কোয়ারকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2m স্কোয়ারকে গুণ, তাহলে এটা হচ্ছে 2m স্কোয়ার মাইনাস 1 দিয়ে 1 প্লাস এম স্কোয়ারকে ভাগ করলে আমরা 1 প্লাস এম স্কোয়ার পাই, 1 দিয়ে 1 প্লাস এম স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো, তাহলে মাইনাস একটা আছে, তাহলে মাইনাস 1 আর এখানে 1 1 1 মাইনাস এ প্লাস এ মাইনাস এম স্কোয়ার, এটা পেলাম। তাহলে এর স্কোয়ার লিখে দিই প্লাস এই জায়গাটা দেখি, এখানে আছে 1 মাইনাস, আচ্ছা এখানে আছে 1 প্লাস এম স্কোয়ার নিচে 1, তাহলে একই রকমভাবে এখানে লসাগু হবে 1 প্লাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার দিয়ে 1 প্লাস এম স্কোয়ারকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 মাইনাস এম তার হোল স্কোয়ারকে গুণ করলে আমরা পাই 1 মাইনাস এম তার হোল স্কোয়ার মাইনাস 1 দিয়ে 1 প্লাস এম স্কোয়ারকে ভাগ করলে 1 প্লাস এম স্কোয়ার পাই, সেটা দিয়ে 1কে গুণ, তাহলে 1 মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস 1 1 প্লাস এম স্কোয়ারকে গুণ করছি, তাহলে মাইনাস 1 আর 1 মাইনাস 1 মাইনাস এ প্লাস এ মাইনাস এম স্কোয়ার, এটা হচ্ছে
তাহলে এত একক। আচ্ছা, এরপরে 2m² মাইনাস m², তাহলে এখানে পাচ্ছি m² মাইনাস 1, আর নিচে 1 প্লাস m², তাহলে এটা হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 1 মাইনাস m তার হোল স্কয়ার আছে, আর এখানে আছে -1 মাইনাস m, তাহলে এইটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দিলে পাবো a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস 1 মাইনাস m², আর নিচে থাকছে 1 প্লাস m², এখানে হোল স্কয়ার দেব। তাহলে m² মাইনাস 1 আর নিচে 1 প্লাস m², এখানে 1 1 কে 1, 2 1 কে 2 মানে 2m প্লাস m² মাইনাস 1 মাইনাস m², আর নিচে হচ্ছে 1 প্লাস m² তার হোল স্কয়ার। তো এটা m² মাইনাস 1, আর 1 প্লাস m² না লিখে m² প্লাস 1 লিখলাম হোল স্কয়ার, প্লাস এখানে 1, এখানে মাইনাস 1, প্লাস m² মাইনাস m², তাহলে উপরে থাকছে -2m, আর নিচে থাকছে 1 প্লাস m² আছে, আমি এখানে লিখছি m² প্লাস 1, তার হোল স্কয়ার দিলাম। তো এখন পেলাম ওপরে m² মাইনাস 1 তার হোল স্কয়ার, আর নিচে m² প্লাস 1 তার হোল স্কয়ার, এখানে 2m তার হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস 1 আছে প্লাস 2 2 4 m², আর নিচে m² প্লাস 1 তার হোল স্কয়ার। তো এখানে দেখো নিচে m² প্লাস 1 তার হোল স্কয়ার, m² প্লাস 1 তার হোল স্কয়ার আছে, m² প্লাস 1 তার হোল স্কয়ার লসাগু, এটা দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে m² মাইনাস 1 তার হোল স্কয়ার, m² মাইনাস 1 তার হোল স্কয়ার দিলাম। এখানে m² প্লাস 1 তার হোল স্কয়ার দিয়ে ভাগ করলে 1 থাকছে, 1 দিয়ে 4m² কি গুণ, তাহলে প্লাস 4m²। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দিতে পারি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², তো এখানে লিখব a² মাইনাস 2ab প্লাস b², আর 4m²টা আছে ওটা রাখা থাকবে, এবং নিচে আছে m² প্লাস 1 তার হোল স্কয়ার। তো এখানে a প্লাস বি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে এই পার্টটাকে ভেঙেছি, তাহলে এই জায়গাতে m² আছে, b এর জায়গাতে 1 আছে, সমান, তাহলে এটা হলো m⁴ মাইনাস 2 1 কে 2, 2m² প্লাস 1 প্লাস 4m² বাই m প্লাস 1 তার হোল স্কয়ার, মানে m² প্লাস 1 তার হোল স্কয়ার, একক একক। তো এখানে আমরা পাচ্ছি সমান, দেখো এখানে আছে m⁴, লিখব m⁴ মাইনাস 2m² প্লাস 4m², বিয়োগ আলাদা চিহ্ন বলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 2m² প্লাস 1, আর নিচে আছে m² প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে যদি a প্লাস বি হোল স্কয়ার সূত্রে আকার সাজাই,
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই আকারে সাজালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হবে এম স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার লিখছি, এম টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা এম স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে এম স্কোয়ার, এখানে 1 এখানে 1, তাহলে ওপরের সাথে মিলে যাচ্ছে, 1 স্কোয়ার 1, 2 এম স্কোয়ার 2 1 2 এম স্কোয়ার 2 এম স্কোয়ার হোল স্কোয়ার এম টু দি পাওয়ার 4, আর নিচে এটা আছে। এখন ওপরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, ওপর নিচে সেম, তাহলে কেটে দিলাম, কেটে দিয়ে হলো 1 একক, তাহলে সমান 1 একক। তাহলে কি হলো, তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব, যেটার মধ্যে কোনো এম নেই, শুধু 1 একক আছে। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, যে বিন্দুদ্বয়ের দূরত্ব এম নিরপেক্ষ, অতএব এ ও বি বিন্দুদ্বয়ের দূরত্ব এম নিরপেক্ষ। তাহলে এটা দেখাতে বলেছিল, তাহলে লিখব প্রমাণিত। ষোলো রেখে আছে 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, আর পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ষোলোর 1, তাহলে সমবাহু ত্রিভুজটা আঁকতে হবে এবং সাথে সাথে এর পরিবৃত্ত আঁকতে হবে। আর পরিবৃত্ত যদি না আঁকি তবুও আমরা ছবির মাধ্যমে দেখাতে পারবো, যে পরিবৃত্ত না এঁকেও দেখাতে পারবো যে কোনটা পরিব্যাসার্ধ। তাহলে এবিসি ত্রিভুজটা এঁকেছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু ডি। এখন যদি এডি যুক্ত করা হয়, এটা হলো এই ত্রিভুজের মধ্যমা, এটাই হলো এই ত্রিভুজের উচ্চতা, তাহলে এটাই হলো ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা, উচ্চতাও বলতে পারি আমরা, আবার মধ্যমাও বলতে পারি। এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি, বা যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে ভরকেন্দ্রটা, আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য থেকে এই এডি এর দৈর্ঘ্য বের করতে পারি, আর যেখানে ভরকেন্দ্র আছে আমরা জানি যে এজি ইজ টু জিডি, এজি 2 হলে জিডি 1 হয়, এটা 2:1 হয়, অর্থাৎ এই যে এজিটা কি হয়, এডি এর 3 ভাগের 2 ভাগ, তাহলে 2AD/3, ও জিডিটা হয় এডি এর 3 ভাগের 1 ভাগ বা AD/3, এটা আমরা জানি। তো এখানে পরিকেন্দ্র, এখান থেকে জি থেকে ডি পর্যন্ত এটা অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এ থেকে জি পর্যন্ত এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি আমরা একটা পরিবৃত্ত আঁকি, তো সেটা মোটামুটি ছবিটা এরকম হবে। ছবিটা মোটামুটি এরকম হবে। তো এই পরিবৃত্তের কেন্দ্র জি এবং ব্যাসার্ধ এজি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এই ত্রিভুজটার উচ্চতা বের করতে হবে, উচ্চতা বের করে সেই উচ্চতার এজি অর্থাৎ 3 ভাগের 2 ভাগ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে উচ্চতা বের করা এবং সেখান থেকে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা হলো প্রথম কাজ। উচ্চতা বের করার জন্য বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রথমে লিখব যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র, উচ্চতা যেটা কিনা ছবিতে আছে এডি, উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, এটা হলো সূত্র। তো এখানে √3/2 বাহু হলো 6 সেন্টিমিটার আছে, তাহলে এখানে সেন্টিমিটার লিখব বা সেমি লিখব। কাটাকুটি করলে এখানে 3 পাচ্ছি, তাহলে সমান 3√3 সেন্টিমিটার। এটা হলো এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন পরিব্যাসার্ধ এজি, পরিব্যাসার্ধ এজি সমান এই যে এডি আছে, এডি এর 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 2/3, এডি ইন্টু 2/3। তাহলে এডি এর মান আমরা পেয়ে গেছি 3√3, তাহলে সমান লিখব 3√3 ইন্টু 2/3, এটা হবে সেন্টিমিটার। 3 কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 2√3 সেন্টিমিটার। এটা হলো এই এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ। আচ্ছা, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ব্যাসার্ধ যখন পেয়ে গেছি, এখন পরিবৃত্তের ক্ষেত্রফল পাবো। পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। আর মানে এখানে 2√3 সমান পাই এর মান 22/7 বসালাম এবং আর এর মান 2√3 তার হোল স্কোয়ার। এখানে অবশ্যই লিখব সেমি স্কোয়ার। আচ্ছা, আমি দেখলাম বইতে যে উত্তর দেওয়া আছে সেখানে এই পায়ের মানটা বসানো নেই, পাইটা পাই হিসাবে আছে। তো আমি এখানে সেটাই করব যে পাইটা পাই হিসাবে রাখছি। পাই ইন্টু 2√3 তার হোল স্কোয়ার সমান 2√3 দুখানা হোল স্কোয়ার সময় দুখানা 2√3 গুণ করতে হবে। তাহলে 2√3 ইন্টু 2√3, 2 দুগুণ 4, আর √3 গুণ করলে 3, তাহলে এটা হলো 12। তাহলে সমান 12 পাই বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে কি পেলাম? পরিব্যাসার্ধ পেলাম 2√3 সেন্টিমিটার এবং পরিবৃত্তের ক্ষেত্রফল পেলাম 12 পাই বর্গ সেমি। তাহলে এখানে উত্তর লিখতে হবে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ 2√3 সেমি ও পরিবৃত্তের ক্ষেত্রফল 12 পাই বর্গ সেমি। 16 দাগে আছে, তুমি একটি তারকে সমান দুভাগে কাটলে, একটি অংশ বর্গাকার ও অপর অংশটি বৃত্তাকারে বাঁকানো হলো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে এখানে কি হবে? এখানে দুভাগে ভাগ করা হয়েছে একটি তারকে, তাহলে প্রত্যেক ভাগের পরিসীমা কিন্তু সমান হবে। তাহলে বর্গাকার তারের পরিসীমা যদি আমরা বাহুদৈর্ঘ্য এই ধরি তাহলে 4a, আর বৃত্তাকার তারের পরিসীমা যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে 2πr। তাহলে 4a এবং 2πr পরস্পর সমান, এই প্রথম লাইনে সেটাই বলা আছে। প্রথম লাইনে বলা আছে 4a সমান 2πr। এরপরে বলা আছে যে 33 বর্গ সেমি বেশি জায়গা নিচ্ছে বৃত্তাকার তারটি। তাহলে কি ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তাকার তারের ক্ষেত্রফল বেশি, বর্গাকার তারের ক্ষেত্রফল কম, আর এই বিয়োগফলটা হচ্ছে 33 বর্গ সেমির সমান। তাহলে এখান থেকে আমরা সমীকরণ পাবো। সমীকরণে আর বা এর মান বসিয়ে আমরা সেখান থেকে এ বা আর এর মান বের করে নিয়ে তারপরে তারটির প্রকৃত দৈর্ঘ্য বের করতে পারবো, অর্থাৎ পরিসীমা বের করতে হবে সেক্ষেত্রে। তো
অঙ্কটা করতে লাগি, করলে বুঝতে পারবে। তো প্রথম কাজ হবে যে বর্গাকার তারের বাহুর দৈর্ঘ্য এ ধরে নেওয়া এবং বৃত্তাকার অংশটির ব্যাসার্ধ আর ধরে নেওয়া। তাহলে লিখব, মনে করি বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার এবং বৃত্তাকার অংশের ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। অতএব আচ্ছা, তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে, মানে প্রশ্নে যেটা দেওয়া আছে প্রশ্নানুসারে এখানে লিখব বর্গাকার, আচ্ছা আগে বৃত্তাকারটা লিখি, বৃত্তাকার অংশের পরিধি বা পরিসীমা সমান বর্গাকার অংশের পরিসীমা। তাহলে বৃত্তাকার অংশের যে পরিসীমা এটা আছে 2πr এবং বর্গাকার অংশের পরিসীমা এটা 4 × একটি বাহু, তাহলে 4a। এখান থেকে আমরা পাই r সমান 4a আর 2πr নিচে হবে, তাহলে কেটে দিলাম 2 সমান 2a/π। এখন পায়ের মান আমরা 22-এর সাথে বসাতে পারি, সমান 2a × 7/22, কাটাকুটি করলে 11 × 2 = 22, তাহলে এটা হচ্ছে 7a/11। তাহলে ব্যাসার্ধ আর না, এখানে ব্যাসার্ধ আর এবং বর্গাকার অংশের বাহুর দৈর্ঘ্য এ এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম যে আর সমান 7a/11। এখন বলা আছে যে বর্গাকার অংশটি না বৃত্তাকার অংশটি বর্গাকার অংশের চেয়ে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে, আচ্ছা তাহলে বর্গাকার অংশের ক্ষেত্রফল প্রথমে লিখব বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, এটা বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম, ও বর্গাকার অংশের ক্ষেত্রফল এটা হবে a², ক্ষেত্রফলের সূত্র a² বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম। তাহলে এই πr² বেশি a² চেয়ে এটা 33 বর্গ সেমি বেশি, তাহলে লিখব প্রশ্নানুসারে πr² মাইনাস a² এটা সমান দেওয়া আছে 33, বা এখানে পায়ের মান বসিয়ে দিলাম, পায়ের মান 22-এর সাথে, তারপরে আর এর মান আছে 7a/11, তাহলে 7a/11 তার হোল স্কোয়ার মাইনাস a² সমান 33, বা এখান থেকে পাই 22-এর সাথে 49 a² 11 121 মাইনাস a² এটা সমান 33, তো 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, 11 11 121, 7 1 7, 7 7 49, তো উপরে হচ্ছে 7 × 2 = 14 আর নিচে আছে 11, তাহলে আমরা লিখতে পারি বা 7 × 2 = 14, 14a² বাই 11 মাইনাস a² এটা সমান 33, নিচে 1 ভাবতে হবে, 1 এবং 11 এর লসাগু 11, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 14a² গুণ করলে 14a² হলো, মাইনাস 1 দিয়ে 11কে ভাগ করলে 11 পাই, 11 দিয়ে a² গুণ করলে
11a স্কোয়ার, এটা সমান 33, বা এটা বিয়োগ করলে 3 হচ্ছে, 3a স্কোয়ার বাই 11 ইজ ইকুয়াল টু 33। এখান থেকে পাই a স্কোয়ার সমান 33 ইন্টু 3-এর 11 আছে, ডান দিকে লিখবো 11/3, কাটাকুটি করলে 3 11 33, তাহলে 11 দুখানা, তাহলে 11 স্কোয়ার। এ স্কোয়ার সমান যদি 11 স্কোয়ার হয় বা এ সমান আমরা পাই 11। এখন আমাকে বের করতে হবে যে তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা, না, এখানে বের করতে হবে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য, তারটি কেটে সমানাংশে কাটা হয়েছিল, একটা দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছিল আর একটা দিয়ে বৃত্ত তৈরি করা হয়েছিল, দুটিরই পরিসীমা সমান, কারণ সমান দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য সমান মানে পরিসীমা সমান। তাহলে যদি আপনার বর্গক্ষেত্রের পরিসীমা বের করি, তারের দৈর্ঘ্য হবে তার ডবল, আবার যদি বৃত্তের পরিসীমা বের করি তারের দৈর্ঘ্য হবে তার ডবল। তো এখানে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়েছি, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে আমাদের কম খাটতে হবে, সেই জন্য লিখব বর্গাকার অংশের পরিসীমা, বর্গাকার অংশের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু 4a সমান 4 ইন্টু 11, এখানে অবশ্যই লিখব সেমি, তার 4 11 44 সেমি, 44 সেমি। তাহলে তারটাকে এটা হাফ করা হয়েছিল, তার পরিসীমা 44 সেন্টিমিটার, তাহলে তারটির দৈর্ঘ্য হবে 44-এর ডবল, অতএব তারটির দৈর্ঘ্য সমান 44 ইন্টু 2 সেমি সমান 88 সেমি। তাহলে তারটির দৈর্ঘ্য হলো 88 সেন্টিমিটার। 16 দাগে আছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো, অর্থাৎ এই বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল এবং পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। তো যদি ছবিটা এঁকে ফেলি, ছবিটা কিছুটা এরকম হবে। এটা বৃত্তের কেন্দ্র। এখন এর পরিলিখিত বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের বাইরে দিয়ে যেটা আছে এটা হলো তার পরিলিখিত বর্গক্ষেত্র। এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্র, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র এরকম দেখতে হবে। যদি নাম দিয়ে ফেলি, পরিলিখিত ABCD আর অন্তর্লিখিত যেটা PQRS, বৃত্তের কেন্দ্র O। এখন যদি আমরা QS যুক্ত করি তাহলে QSটা অ্যাকচুয়ালি যদি পরিলিখিত বর্গক্ষেত্র ধরি, আচ্ছা বৃত্তের QSটা কি বলে নিই, এটা বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে S পর্যন্ত, এখান থেকে Q পর্যন্ত, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা অ্যাকচুয়ালি QSটা অ্যাকচুয়ালি এই বৃত্তটার ব্যাস। আর যদি পরিলিখিত বর্গক্ষেত্র ধরি, বৃত্তের ব্যাস যত লম্বা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ঠিক তত, অর্থাৎ এর বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান। আর যদি অন্তর্লিখিতটা ধরি, অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এটা বৃত্তের যেটা ব্যাস সেটা এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে ব্যাস এবং কর্ণের মধ্যে এই ব্যাসকে কর্ণ ধরে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, সেখান থেকে পরিসীমা ক্ষেত্রফল পাবো। আর যেটা পরিলিখিত অর্থাৎ বাইরেরটা, এর ব্যাস এর বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য ব্যাস থেকে পেয়ে যাব, সেখান থেকে এর পরিসীমা ও ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথম কাজ
প্রথম কাজ আমি পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে করব। তো তার আগে হবে কি, তার আগে বৃত্তাকার যে ক্ষেত্রটি আছে তার ব্যাসার্ধ বের করে নিতে হবে, এবং সেক্ষেত্রে ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে প্রশ্নের মধ্যে 154 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তো এখানে লিখব প্রথমে যে ব্যাসার্ধ ধরে নেব, এবং তারপরে 154 বর্গ সেমি ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা ব্যবহার করে ব্যাসার্ধের আর এর মান বের করব। তাহলে লিখব, মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। তো এখানে পায়ের মান 22/7 বসালাম, ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এই পাই আর স্কোয়ার বা 22/7 ইন্টু আর স্কোয়ার এর মান প্রশ্নে 154 দেওয়া আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার এটা সমান 154, বা আর স্কোয়ার সমান 154 ইন্টু 22/7কে আমি লিখব 7 এর 22। 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে এখানে আছে 154, 11 1 11, 4 11 44। তাহলে এটা হলো 14, এটা 7 দুগুণ 14। তাহলে 7 7 49, আর স্কোয়ার সমান যদি 49 হয়, তাহলে 49কে 7 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ আর বেরোলো 7, বা আর ইজ ইকুয়াল টু 7। তাহলে বৃত্তটির ব্যাস বের করতে হবে। বৃত্তটির ব্যাস, বা বৃত্তটি না লিখে এখানে বৃত্তাকার মাঠ বলা ছিল, বৃত্তাকার মাঠের ব্যাস সমান 7 ইন্টু 2 সেমি সমান 14 সেমি। তাহলে ব্যাস পেয়ে গেলাম, মানে এবার আমরা পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা সব পেয়ে যাব। তাহলে এবারে আসি যে পরিলিখিত বর্গক্ষেত্র। পরিলিখিত বর্গক্ষেত্র, আর এদিকে করব অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান, বাহু সমান বৃত্তের ব্যাস, সেটা সমান আছে 14 সেন্টিমিটার। অতএব পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু 14 সেমি সমান 4 14 56 সেমি, 56 সেন্টিমিটার। ও ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ 14 তার হোল স্কোয়ার, এটা বর্গ সেমি বা আমরা সেমি স্কোয়ার লিখতে পারি, সমান 14 14 196 সেমি স্কোয়ার। তাহলে এটা কি, এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসি। তাহলে এখানে যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে কর্ণ সমান
a√2 আর a√2 সমান এটাই কর্ণ, তাহলে এটা a√2 কর্ণ, ব্যাস এটা ব্যাস বলা আছে, অর্থাৎ ব্যাসার্ধ ছিল, আচ্ছা ব্যাস ছিল 14, এটা সমান 14, তাহলে এখান থেকে বলতে পারবো বা a সমান 14/√2, 14/√2 সেমি। তাহলে এর বাহুর দৈর্ঘ্য পেলাম, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 14/√2 সেন্টিমিটার। অতএব পরিসীমা ফোর ইন্টু বাহু সমান 4×14=√2। এবার নিচে রুট থাকলে সেটা শোভনীয় নয়, সেই জন্য উপর নিচে √2 গুণ করছি যাতে করে নিচে রুট চিহ্নটা না থাকে। সমান 56√2 আর নিচে √2 গুণ করলে 2, এটা হলো 28, সমান 28√2 সেমি। আর ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে এখানে 14/√2 তার হোল স্কোয়ার, এটা বর্গ সেমি বা সেমি স্কোয়ার, তাহলে 14×14 196 আর √2 স্কোয়ার করলে এটা পাচ্ছি 2 সেমি স্কোয়ার। 196কে 2 দিয়ে ভাগ, 9×2 = 18, 8×2 = 16, তাহলে এটা সমান 98। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 56 সেন্টিমিটার, ক্ষেত্রফল 196 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 28√2 সেন্টিমিটার আর ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।